কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কথা বলবো কানাডার এনার্জি ল্যান্ডস্কেপ নিয়ে। এর মানে কি? আসেন চলুন দেখা যাক এর মানে কি? এর মানে হচ্ছে যে ফসিল ফুয়েল। কেন ফসিল ফুয়েল নিয়ে আমি কথা বলতে আসছি? এটা তো চলে যাচ্ছে। হ্যাঁ, গেলেও এর চলে যেতে সময় লাগবে। তো আমরা ১ম এ কথা বলবো কেন আমরা এই ব্যাপারে কেয়ার করি অথবা আপনার এবং আমার কেয়ার করা উচিত। 2nd আমি কথা বলতে চাই এই সোর্স গুলান কি? সোর্স হচ্ছে যেমন অয়েল, গ্যাস এবং কোল। এবং ৩ নাম্বার যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে যে এই সোর্স যে ইনফরমেশন গুলা, সেই সোর্স অফ লোকেশনটা কোথায়? যে লোকেশন বলতে আমি বুঝাচ্ছি জিওগ্রাফিক্যাল লোকেশন। যেটা কি আলবার্টাতে, এটা কি সাসক্যাচুয়ান, এটা কি অন্টারিওতে পাওয়া যাচ্ছে? কেন আমরা জানবো? সেটা আমরা সময়ে বুঝতে পারবো। তারপরে হচ্ছে আমরা যেহেতু সোর্স সম্পর্কে জানবো, আমরা যেহেতু জানবো আমাদের তেল, গ্যাস এবং কোল সম্পর্কে, আমাদের এতটুকুও জানা উচিত যে আমরা দুনিয়াতে র‍্যাংকিং এর দিক থেকে কোথায় আছি? আমরা কি সবার উপরে? আমরা কি সবার নিচে? আমরা যদি তেল আর গ্যাস উৎপাদন করি, আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশনটা কিরকম? এবং সর্বশেষে আমি আপনাদের সামনে কিছু উদাহরণ দিব এবং কিছু ইনফরমেশন দিব, যার মাধ্যমে আপনারা হোপফুলি রিকগনাইজ করতে পারবেন যে কিভাবে ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল সোর্স এ আমরা যে নেট জিরো তে যাবো, সেটা আমরা কিভাবে করতে পারি এবং চ্যালেঞ্জ গুলান কোথায় আছে। তো চলুন শুরু করা যাক। ১ম এ বলি কেন আমরা এই ব্যাপারে জানতে চাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইনফোগ্রাফিক আপনাদের সামনে তুলে ধরছি। এই ইনফোগ্রাফিকে ৩০ টা আইটেম দেখানো হয়েছে। এই ৩০ টা আইটেমের মধ্যে মাত্র একটা আইটেম যেটা ফসিল ফুয়েল বা অয়েল বা ন্যাচারাল গ্যাস থেকে ডিরাইভড না। বাকি সবগুলাই কোনো না কোনোভাবে তেল এবং গ্যাসের সাথে জড়িত। এই ইনফোগ্রাফিকটা খুব ভালো মতন পড়লে আপনারা জানবেন যে এখানে বলা হয়েছে কটন এই নাম্বার 27 এটার কথা, যে এটা অয়েল অ্যান্ড গ্যাস থেকে ডিরাইভড না। আমি কিন্তু সেখানে একটা এক্সেপশন নেই। কি এক্সেপশন? আপনারা জানেন যে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠেন এবং ঘুম থেকে উঠার পরে আপনি যদি টুথব্রাশ করে থাকেন, আপনার সেই টুথব্রাশ করার জন্য যে টুথব্রাশটা ব্যবহার করছেন সেটা কিন্তু তেল থেকেই তৈরি, প্লাস্টিকের। টুথব্রাশ করার পরে আপনি হয়তো সিরিয়াল খাইছেন, আপনি হয়তো একটা টোস্ট খাইছেন। সেই রুটি এবং সিরিয়াল যে তৈরি করা হয়েছে সেটা হারভেস্ট করতেও কিন্তু ফার্টিলাইজার লাগছে, যেটা কিন্তু ন্যাচারাল গ্যাস থেকে আসছে। আচ্ছা, বা ন্যাচারাল গ্যাসের সাথে জড়িত। আচ্ছা, চলে যাওয়া যাক তারপরে। এই যে আমি উদাহরণগুলো দিচ্ছি এখন, এই উদাহরণগুলো আসলে আমি দিচ্ছি আমার নিজের মন গড়া না। আমি এই বইটা পড়লাম যে হাউ টু অ্যাভয়েড আ ক্লাইমেট ডিজাস্টার। মিস্টার বিল গেটস সাহেব এই বইটা লিখছেন এবং আমি এনকারেজ করব ফর এভরিওয়ান টু রিড দিস বুক। কারণ হচ্ছে আপনি যখন বইটা পড়বেন, বইটা খুব সহজভাবে, খুব সুন্দরভাবে, খুব সাবলীলভাবে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেন আমরা সবাই উপলব্ধি করতে পারি আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা কিভাবে রিনিউয়েবল সোর্সের দিকে আগায় যেতে পারি। আচ্ছা, লেটস গো ব্যাক টু আওয়ার কনভারসেশন। কেন আমরা জানতে চাবো অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর সম্পর্কে, স্পেশালি কানাডাতে থেকে? এর পরের ঘটনাতে আসেন। ধরেন আপনি ব্রেকফাস্ট থেকে কাজের জন্য বের হইছেন। আপনি বাসে, ট্রেনে, গাড়িতে যেখানেই যান না কেন, ধরে নেই আপনার বাস, ট্রেন, গাড়ি ইলেকট্রিফাইড। সুতরাং আপনি ইভিতে চড়ছেন। কোনো সমস্যা নাই। হাউএভার আপনি যদি কানাডাতে ইভিতে চড়ে থাকেন, ভালো। কারণ কানাডার বিশাল একটা অংশ ইলেকট্রিসিটি জেনারেট হয় রিনিউয়েবল সোর্স দিয়ে অথবা নন গ্রিনহাউস গ্যাস ইমিটিং সোর্স থেকে। এই কথাটা কিন্তু সত্যি না সারা দুনিয়ার জন্য। সারা দুনিয়ার মেজরিটি অফ ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি কামস ফ্রম ফসিল ফুয়েল। আচ্ছা, আপনি গাড়ি থেকে বাসায় আসবেন। আচ্ছা, গাড়ি থেকে বাসায় আসার আগে আরেকটা কথা। এই যে গাড়িটা যে স্টিল বা প্লাস্টিক দিয়ে তৈরি, আপনারা জানেন স্টিল তৈরিতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ইকুয়েশন, এখানে আমি আপনাকে দেখাইছি এই ইকুয়েশনটা স্টিল মেকিং এর জন্য। এটা আসলে বেসিক্যালি কোল। কোলকে ব্যবহার করা হয় এই স্টিল মেকিং এর জন্য। এটা ছাড়া কিন্তু স্টিল মেকিং এর যে কার্যকলাপ এটা থাকবে না বা আমরা এভাবে করতে পারবো না। আমরা যারা 9, 10, 11, 12 এ কেমিস্ট্রি পড়ছি তারা এই ইকুয়েশনের সাথে পরিচিত হলেও আমরা অনেক সময় উপলব্ধি করি না যে কোল শুধুমাত্র পাওয়ার জেনারেশন জন্য না, স্টিল মেকিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানবো আমাদের এই আজকের এই আগামী কিছু স্লাইডের মধ্যেই যে অলমোস্ট 10% of our greenhouse gas emission actually comes from steel making and cement making. তো
আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এই সমস্ত কথা না বলে এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন যে আমাদের আশেপাশটা এবং আমাদের সবকিছুতে অয়েল অ্যান্ড গ্যাস এবং আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। তো বেশি কথা না বাড়ায় চলে যাই পরের স্লাইডে। কেন আমি আর এবং আপনি কেয়ার করব তেল আর গ্যাস সেক্টর সম্পর্কে জানার জন্য? মূল বিষয় হচ্ছে যে আমরা তো মানুষ হিসেবে কিছুটা হলেও স্বার্থপর। আমরা আমাদের নিজের লাভ খুঁজি সবসময়। তাহলে আপনাকে আপনার লাভের কথা একটু বলি। হায়ার এনার্জি কস্ট মানে হচ্ছে হায়ার ইউটিলিটি বিল। আমি এবং আপনি যদি বিদ্যুৎ বিল দেই, যদি পানির বিল দেই, যদিও পানিটা এনার্জির মধ্যে পড়তেছে না, বাট টু প্রসেস ওয়াটার, তারপরে যখন আপনার দূষিত পানিটা যাচ্ছে সেটা প্রসেস করার জন্য কিন্তু এনার্জি লাগে। হায়ার কস্ট মানে হচ্ছে শুধু এনার্জি বিল আমি এবং আপনি দিব না। আমরা যে গুডস গুলা কিনবো, আমরা অলরেডি বলছি রুটি, তারপরে বিস্কুট, সিরিয়াল থেকে শুরু করে যেকোনো ম্যানুফ্যাকচারড গুডস এর দামও কিন্তু বেড়ে যাবে। ৮০% আমি বলতেছিলাম একটু আগে যে ৮০% মেজরিটি অফ যে ইলেকট্রিসিটি দুনিয়াতে তৈরি হয়, এটা কিন্তু রিনিউয়েবল বা নন গ্রিন হাউস গ্যাস ইমিটিং সোর্স থেকে আসে না। এটা আসে ফ্রম ফসিল ফুয়েল ফর দ্য মোস্ট পার্ট। এবং যেটা ফোরকাস্ট হচ্ছে যে বিগেস্ট ডিমান্ড, আমাদের জীবন এখন এত প্লাস্টিকময় যে আমরা সবকিছুতেই প্লাস্টিক খুঁজে পাই। প্লাস্টিক শুধুমাত্র কিন্তু ব্যাগ না, যে প্লাস্টিক পলিথিন ব্যাগ, প্লাস্টিক সব জায়গাতে আছে। আপনি যদি একটা শার্ট পরে থাকেন, আপনি যদি আমি চশমা পরে আছি, এভরিথিং এভরিওয়্যার ইউ উইল ফাইন্ড প্লাস্টিক, অ্যান্ড অল অফ ইট ইজ ফ্রম, আপনি ধরছেন ঠিকই, পেট্রোলিয়াম। আচ্ছা, শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ফসিল ফুয়েল থেকে যে আমরা রিনিউয়েবল এর দিকে যাবো, একটা বিরাট অংশ কিন্তু বা বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয় আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে এনার্জি ডেনসিটি। কি জিনিস আমরা সেটা বলবো আর কিছু স্লাইড পরেই। কিন্তু মনে রাখতে হবে যে ফসিল ফুয়েলের এনার্জি ডেনসিটি হচ্ছে সবচেয়ে হাই, মানে সবচেয়ে কম জায়গাতে আমরা ফসিল ফুয়েল থেকে যত বেশি এনার্জি ডিরাইভ করতে পারি অন্য কোনো সোর্স থেকে সেটা পারি না আজকের টেকনোলজি দিয়ে। এর জন্য যেটা ঘটবে সেটা হচ্ছে যখন আপনি ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল সোর্সের দিকে আগায় যাবেন, তখন আপনাকে একটা বেশি টাকা দিতে হবে, বেশি খরচ করতে হবে। সেটাকে বিল গেটস সাহেব বলছেন গ্রিন প্রিমিয়াম। গ্রিন প্রিমিয়াম একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। তো আমরা সে সম্পর্কে কিছুটা হলেও জানবো এই ইউটিউব ভিডিও শেষ হওয়ার আগে। তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্লাইডে। এখানে আমি একটা কানাডার ম্যাপ দেখাইছি, এটা অ্যাটলাস থেকে নেওয়া। এই ম্যাপে মূলত যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের এনার্জি সোর্স গুলা, স্পেশালি অয়েল অ্যান্ড গ্যাসটা কোথায়। আপনারা দেখবেন এখানে এনার্জি সোর্সটা মূলত আসলে অলবার্টাতে দিকে কেন্দ্র করে। আপনি বলবেন যে আমি তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না কোনটা কি কালার। কোনো সমস্যা নাই, আমি অলবার্টাটা একটু বড় করে দেখাচ্ছি এখানে। আপনি দেখেন এটা হচ্ছে ফোর্ট ম্যাকমারি রিজন, নর্দার্ন অলবার্টা। এই যে এই কালারটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অয়েল ফিল্ড, যেটা কনভেনশনাল অয়েল ফিল্ড ফর দ্য মোস্ট পার্ট, যেটা পুরো ফুলি ব্ল্যাক। এবং তারপরে যেটা লেস ডার্কার সেটা হচ্ছে অয়েল স্যান্ডস, এবং যেটা সবচেয়ে লাইটার এই তিনটার মধ্যে সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস ফিল্ড। সো এগুলো হচ্ছে সব ন্যাচারাল গ্যাস। বেসিক্যালি কানাডার অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের 95% is situated in Alberta, or some of it is in British Columbia and some of it is in Saskatchewan. আমরা কিন্তু এনার্জি রিচ। কিভাবে এনার্জি রিচ? দেখি কিছু র্যাঙ্কিং। আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে টপ ক্রুড অয়েল প্রোডিউসার ইন 2017। আমি কেন 2017 দেখাচ্ছি? 2017 দেখাচ্ছি এই কারণে যে এটা কোভিড এর আগে। এবং সবচেয়ে আরেকটা বড় কথা, মজার বিষয় হচ্ছে এটা সেই সময় যখন বারাক ওবামা মাত্র প্রেসিডেন্সি ছেড়ে চলে গেছে। তার মানে হচ্ছে বারাক ওবামার সময় আমেরিকা প্রডিউস করত দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্রুড ইন দ্য প্ল্যানেট। ইভেন দো উনি আমাদের কিস্টোন এক্সেল পাইপলাইন হইতে দেন নাই। হাউএভার হি এনশোর্ড দ্যাট America's energy can be produced effectively, and America is number 1 in energy production. He did not stop that. অন্যদিকে কানাডা যদিও থার্ড লার্জেস্ট রিজার্ভ নিয়ে বসে আছে, ওয়ে হায়ার, আমেরিকা এখানে নাই, আপনি দেখেন প্রুভেন রিজার্ভের মধ্যে। তারপরে কিন্তু কানাডা মাচ বিহাইন্ড when it comes to crude oil production. অন্যদিকে টপ ন্যাচারাল গ্যাস প্রোডাকশনের কানাডা অবশ্যই একটা টপ কান্ট্রি। However, Canada still is much behind when it comes to natural gas production. আমাদেরকে বলে রাখতে হবে যে কানাডা is one of those countries that is, মানে যে দেশের অনেক ন্যাচারাল গ্যাস আছে এবং অনেক তেল আছে, অনেক কোল আছে। It's one of those countries. আমরা কিন্তু এনার্জি রিচ।
আচ্ছা, আমরা অলরেডি একটু পিছনে যাই। আমরা অলরেডি কথা বলছি কোথায় অয়েল এবং গ্যাস আছে কানাডার। আমরা কোন জায়গাতে দাঁড়ায় আছি ইন দ্য ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ। তো আপনি বলবেন যে আচ্ছা আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশনটা কিরকম? তো চলুন দেখে নেই সেটা। কিন্তু তা দেখার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করায় দিতে চাচ্ছি। এই যে কানাডার এনার্জি কিভাবে আমাদের ইকোনমিকে কন্ট্রিবিউট করে দেখি আমরা। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এগেইন যে অলমোস্ট $4 বিলিয়ন অফ ইকোনমিক কন্ট্রিবিউশন বাই কারণ আমরা কানাডার যে এনার্জি কোম্পানিগুলো আছে সেগুলা বিভিন্ন গুডস এবং সার্ভিসেস কানাডার মধ্যে থেকে কিনছে। দেখেন অন্টারিও প্রায় $2.4 বিলিয়ন এর গুডস এন্ড সার্ভিস কেনা হয়েছে। কুইবেক থেকে কেনা হয়েছে প্রায় $760 মিলিয়ন এর গুডস এন্ড সার্ভিসেস। তো তার মানে হচ্ছে মেড ইন কানাডা। কানাডার এনার্জি সেক্টর যখন কোনো কিছু তৈরি করতেছে, কোনো প্রজেক্ট করতেছে, কোনো পাইপলাইন করতেছে, কোনো জিনিস করার চেষ্টা করতেছে, নট অনলি দ্যাট বেনিফিটস কানাডা ফ্রম এনার্জি সোর্সেস, বাট দ্যাট অলসো বেনিফিটস কানাডা ফ্রম ইকোনমিক কন্ট্রিবিউশনস অ্যাজ ওয়েল। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জবস, অলমোস্ট 500,000 জবস ইজ ডাইরেক্টলি কন্ট্রিবিউটেড বিকজ অফ অয়েল এন্ড গ্যাস সেক্টর। এই জবস হাইলি পেইড জবস। এই জবস থেকে যারা কাজ করতেছেন তারা ভালো ইনকাম করতেছেন এবং তারা কন্ট্রিবিউট করতেছেন থ্রু ট্যাক্সেস এন্ড আদার কন্ট্রিবিউশনস ইন দ্য সোসাইটি। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই মানে জিডিপি তেও কিন্তু কানাডার অয়েল এন্ড গ্যাস সেক্টরে সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে এবং সেই কন্ট্রিবিউশনের কারণেই এরকম কোনো রাস্তা নাই, এরকম কোনো স্কুল নাই, কোনো হসপিটাল নাই যেটা গত 20 বছরে হয়েছে আর কানাডার আলবার্টার এনার্জি সেক্টর তাতে কন্ট্রিবিউট করে নাই। এখন আমি আপনাদেরকে গ্রিন এনার্জির দিকে বা গ্রিন রিনিউয়েবল এনার্জির দিকে কিভাবে আমরা যেতে পারি সে সম্পর্কে কিছু কথাবার্তা বলবো এবং এই কথাগুলা কিছু মানে সেন্টার্ড অর আন্ডারপিনড বাই থ্রু দিস ভেরি ইন্টারেস্টিং ওয়েবসাইট। আপনারা আমি সবাইকে এনকারেজ করি এই ওয়েবসাইটে যাওয়ার জন্য। সেটার নাম হচ্ছে breakthroughenergy.org। বিল গেটস উনি এই এনার্জি কোম্পানিটার পিছনে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে 51 বিলিয়ন টনস অফ গ্রিন হাউস গ্যাস। মানে কি? মানে হচ্ছে যে উনি খুব সাবলীলভাবে বুঝাই দিয়েছেন যে আমরা প্রতি বছর 51 বিলিয়ন টনস অফ গ্রিন হাউস গ্যাস ইমিট করি সারা দুনিয়াতে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ, এই জায়গাটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ একটা টুল যেখানে আপনি গ্লোবাল, যেমন এখানে আমরা দেখাচ্ছি যে কোথা থেকে গ্রিন হাউস গ্যাস ইমিশন হয়, কোন সেক্টর গুলা থেকে। আপনি এখানে গ্লোবাল না চুজ করে যে কোনো দেশ চুজ করতে পারবেন। আমরা এই গ্লোবালটা একটু বুঝে নিই, তারপর আমরা কানাডার সেক্টরগুলো দেখব। গ্লোবালি আপনারা দেখতে পাচ্ছেন 27% গ্রিন হাউস গ্যাস ইমিট হয় বিকজ অফ ইলেকট্রিসিটি জেনারেশন। ট্রান্সপোর্টেশনের থেকে আমরা 16%, ম্যানুফ্যাকচারিং থেকে 31%। ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝায়? আমরা যখন গাড়ি বানাই অন্টারিওতে, আমরা যখন অন্যান্য জিনিসপত্র তৈরি করি, আমরা যখন ফুড প্যাকেজিং করি, এগ্রিকালচার আছে এখানে 19%, বিল্ডিং আছে, যখন আমরা সিমেন্ট, আমি বলছি সিমেন্ট, স্টিল প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস ইমিট করে। বেসিক্যালি আমরা যা করি মানুষ হিসাবে সবকিছু থেকেই মোটামুটি গ্রিন হাউস গ্যাস ইমিট হয়। তো গ্রিন হাউস গ্যাস যেহেতু ইমিট হয়, গ্রিন হাউস গ্যাসকে ক্যাপচার করাটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য নিয়ার ফিউচার ফ্রম টুডে। তো চলেন দেখে নেই আমরা কানাডার ইমিশন গুলান কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছেন কানাডার ইমিশন, আমি বলছি আগে যে কানাডা প্রডিউসেস মেজরিটি অফ ইটস ইলেকট্রিসিটি ফ্রম নন গ্রিন হাউস গ্যাস ইমিটিং সোর্সেস। ফলাফল হচ্ছে কানাডা মাত্র 12% ইমিট করে বিকজ অফ ইলেকট্রিসিটি জেনারেশন। ট্রান্সপোর্টেশন, অবশ্যই কানাডা একটা বিশাল দেশ, আমাদের এখানে প্রচুর পরিমাণে ডিজেল ব্যবহার করা হয় ফর মুভিং গুডস ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন এবং সেখানে প্রায় 23% আমরা গ্রিন হাউস গ্যাস ইমিট করি ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে। 40% গ্রিন হাউস গ্যাস ইমিট হয় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে, আই.ই. ম্যানুফ্যাকচারিং অফ গুডস এন্ড সার্ভিসেস। 11% হচ্ছে বিল্ডিং। তার মানে আপনারা যখন একটা উডের বাসা বানাবেন বা সিমেন্টের বাসা বানাবেন, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস ইমিট হবে। লাস্ট বাট নট লিস্ট ইজ এগ্রিকালচার। 13% মতন গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে এগ্রিকালচারাল সেগমেন্ট থেকে। আমরা যখন বিফ খাই বা চিকেন খাই, বিফ কিন্তু যেটা আমরা বুঝি প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস ইমিট হয় বিফ প্রোডাকশনের জন্য। গরু পালা, গরু স্লটার করা থেকে শুরু করে গরু মাংস মানে গোশ খাওয়া পর্যন্ত, মিট খাওয়া পর্যন্ত উই এমিট গ্রিন হাউস গ্যাস। আচ্ছা,
আমরা এখানে একটা সোর্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিপির থেকে নেওয়া, যেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়তে পারতেছেন না, যেটা বাট দিস ইজ কামিং ফ্রম বিপি, ব্রিটিশ পেট্রোলিয়াম, অবশ্যই তারা একটা পেট্রোলিয়াম কোম্পানি, বাট দিস শোজ ইউ রিজনাল কনজাম্পশন প্যাটার্ন ফর 2020 ইন দ্য ওয়ার্ল্ড, যে নর্থ আমেরিকা কোন কোন জায়গা থেকে সে প্রডিউস করছে, তার কনজিউম করছে, কি কি ধরনের সোর্স আছে। অন্যদিকে আপনারা দেখেন এশিয়াতে একটা বিশাল জিনিস যেটা আমি শুধু পয়েন্ট আউট করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কোল। নর্থ আমেরিকাতে কোল এখনো ইউজ হচ্ছে, বাট নর্থ আমেরিকার কোল ইউজ কিন্তু is coming, it's reducing day by day. On the other hand, এশিয়াতে কিন্তু বিশাল পরিমাণ কোল ইউজ হয়। ইন্ডিয়া বলেন, চায়না বলেন, কোল ইউজ কিন্তু সাংঘাতিক পরিমাণে। আচ্ছা, তো আমি শেষ করার আগে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে 5টা কোশ্চেন আমাদের সবাইকে করতে হবে। এই 5টা কোশ্চেনও আসতেছে হচ্ছে এই বইটা থেকে। আমি আপনাদেরকে যে বইটার কথা বললাম, খুবই ইন্টারেস্টিং বই, আপনারা সবাই পড়বেন অথবা অন্তত শোনার চেষ্টা করবেন অডিবল বা অন্যান্য মাধ্যমে। কিন্তু এই 5টা কোশ্চেন আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দিবে। প্রথম ফ্রেমওয়ার্কটা হচ্ছে, এবং আমি এখানে কিছু ক্যানাডিয়ান কনটেক্সট আনার চেষ্টা করছি, সেটা আমি বলছি কনটেক্সটটা কি, যে হাউ মাচ অফ দ্য 51 বিলিয়ন টনস আর উই টকিং অ্যাবাউট। ধরে নেন আপনারা যখন শুনেন যে আমরা এই প্রজেক্টটা করব বা আমরা এই জিনিসটা করবো, এর মাধ্যমে গ্রিন হাউস গ্যাস ইমিশন কমবে, তখন বলা হয় আমরা 4000 টন গ্রিন হাউস গ্যাস কমাবো। তো সেটা কতটুকু? 51 বিলিয়ন, মনে আছে নিশ্চয়ই? আমি প্রথমেই বলছি 51 বিলিয়ন টনস অফ গ্রিন হাউস গ্যাস ইজ ইমিটেড বাই আস এভরি ইয়ার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। গ্লোবালি আমরা এতটুকু গ্রিন হাউস গ্যাস ইমিট করি প্রতি বছর। আমরা কানাডার কনটেক্সটে একটু বোঝার চেষ্টা করি, কানাডা একটা কান্ট্রি হিসাবে কতটুকু গ্রিন হাউস গ্যাস ইমিট করে। কানাডা গ্রিন হাউস গ্যাস ইমিট করে লেস দেন 1.5%, ওকে? এবং কানাডার অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর ইমিট করে লেস দেন 1.3%, হ্যাঁ, ওভারঅল গ্রিন হাউস গ্যাস যেটা ইমিট করা হয় সারা দুনিয়াতে। তো আপনারা বুঝতেই পারতেছেন, আমরা যদি ট্রান্সপোর্টেশন ফুয়েল বন্ধ করে দেই বা অন্যান্য জিনিস করি, আমরা হয়তোবা কিছুটা গ্রিন হাউস গ্যাস কমানোর চেষ্টা করতে পারবো, অবশ্যই একটা কন্ট্রিবিউশন, বাট ইট ইজ ভেরি স্মল। হোয়াট ইজ আওয়ার প্ল্যান ফর সিমেন্ট? আমি বলছি আগেই যে স্টিল এবং সিমেন্ট মেকিং মানে কনস্টিটিউট অ্যাবাউট 10% অফ গ্লোবাল গ্রিন হাউস গ্যাস ইমিশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো আপনারা চিন্তা করেন, যে সমস্ত দেশে প্রচুর পরিমাণে বিল্ডিং তৈরি করা হচ্ছে, ধরে নেন এশিয়ার দেশগুলোর কথা, ধরে নেন আফ্রিকার দেশগুলোর কথা, যেখানে এখনো ডেভেলপ হচ্ছে, that means they will continue to produce a ton of greenhouse gas emission. How much power are we talking about? আমি বলছি শুরুতের দিকেই যে আমরা খুব লাকি যে আমাদের মেজরিটি অফ আমাদের পাওয়ার আসতেছে কিন্তু রিনিউয়েবল অথবা নন গ্রিন হাউস ইমিটিং সোর্স থেকে। অবশ্যই এটা একটু ডিফারেন্ট ফ্রম প্রভিন্স টু প্রভিন্স। ফর এক্সাম্পল, ইন আলবার্টা a significant portion actually comes from fossil fuel. How much space do you need? অথবা অন্যভাবে বলতে গেলে, how much power can we generate per square meter? আমি বলছিলাম এক সময় যে এই কনসেপ্ট, যে এনার্জি ডেন্সিটি খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। কেন? আপনারা দেখেন যে আমরা সোলার এবং উইন্ড সম্পর্কে কিন্তু অনেক শুনি। ফসিল ফুয়েলের অ্যাবিলিটি টু জেনারেট পাওয়ার অথবা ডিরাইভ এনার্জি হচ্ছে, পাওয়ার এনার্জি যদিও একটু ভিন্ন, বাট ফর দ্য সেক অফ ডিসকাশন, যে 500 থেকে 10,000 ওয়াট, ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, 10,000 ওয়াট আমরা পেতে পারি 1 স্কোয়ার মিটার থেকে। হ্যাঁ, কিন্তু আপনারা যদি সোলারে যান, আপনারা অনলি পেতে পারেন 5 থেকে 20 watt per square meter. It can also go up to 100 or something like that, but that's the understanding right now. আপনারা যদি উইন্ডে যান, তাহলে আপনারা পাবেন হচ্ছে 1 থেকে 2 ওয়াট পার স্কোয়ার মিটার। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একটা উদাহরণ নেই, যে ধরে নেন উইন্ডের হায়ার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 2 ওয়াট পার স্কোয়ার মিটার। আমরা যদি ফসিল ফুয়েলের লোয়ার রেঞ্জটা নেই, মানে 500, তাহলে আমরা জানবো যে 250, মানে ইউনিট 250 টাইমস, তাই না? যে 2 থেকে যদি 500-তে যেতে হয়, তাহলে আপনার উইন্ড টারবাইন, বেসিক্যালি আপনার উইন্ড টারবাইন লাগবে, উইন্ড টারবাইন বেশি লাগবে, জায়গা বেশি লাগবে, হুইচ টার্ন, মানে এগুলা মানে কি? এগুলা মানে হচ্ছে ইউ উইল নিড টু পে মোর। সেটা কোনো খারাপ জিনিস না, আমাদেরকে শুধু জানতে হবে যে উই নিড টু পে মোর। আমরা as long as we can all agree that we will all pay more, we will be better off, because আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে ফাইট করতেছি। সেই বেটার অফ হওয়ার জন্য আমাদেরকে একটা গ্রিন প্রিমিয়াম দিতে হবে, এবং সেই গ্রিন প্রিমিয়ামটা কতটুকু হবে সেটাই হচ্ছে আমরা
এখন পর্যন্ত সবাই আমরা একই জায়গাতে নাই যে গ্রিন প্রিমিয়ামটা কতটুকু হবে, কারণ বিভিন্ন সেক্টর, বিভিন্ন সেগমেন্ট, বিভিন্ন আইটেমের জন্য গ্রিন প্রিমিয়ামটা একটু ভিন্ন হবে। তো এই ৫ টা প্রশ্নকে আপনারা যখন মাথায় রাখবেন, আপনাদের কাছে একটা ফ্রেমওয়ার্ক আসবে যে কিভাবে আমরা এখন যেখানে আছি, কিভাবে আমরা যেখানে যেতে চাই সেখানে যাব। আমি শেষ করব ছোট্ট একটা গল্পের মাধ্যমে। গল্পটা হচ্ছে এরকম যে ধরেন আমি গত ১-২ মাস ১ বছর খুব উল্টাপাল্টা খাইছি। খাইয়ে-দেয়ে এখন আমার ওজন বেড়ে গেছে, আসলেই বাড়ছে। তো ওজন বাড়ার ফলে এখন আমাকে ডাক্তার বলল ওজন কমাইতে হবে। তো আমি ওজন কমানোর চেষ্টা করলাম। ওজন কমানোর মানে এই না যে ডে 1 ডাক্তারের কাছ থেকে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমি বলব, আমি আজকে থেকে কিছুই খাবো না। তাহলে কিন্তু আমি মরে যাব। আমাদেরকে মনে রাখতে হবে ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হলেও আমরা সেরকম ফসিল ফুয়েলকে তালা চাবি দিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখতে পারবো না। এটা যদি আমরা করি আমাদের যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে যে আমাদের ওই মরে যাওয়ার মতন সিচুয়েশনটা তৈরি হবে। We need reliable and cost effective energy to lead our lives. আপনি যখন লাইটটা জ্বালাবেন, আপনি যখন ফোনটা চালাবেন, আপনি চান এগুলা যেন সবকিছুই চলে। আপনি কানাডা is well positioned to be the leading energy transition leader in the world. যেমন আপনি দেখলেন যে চায়না, ইন্ডিয়া, দুনিয়ার অন্যান্য অনেক জায়গাতে কোল ব্যবহার হচ্ছে। ন্যাচারাল গ্যাস কিন্তু রিপ্লেস করতে পারে সেই কোলকে, so that we can help reducing the greenhouse gas emission as a transitionary fuel. আমরা অবশ্যই প্ল্যান লাগবে একটা, and we need to have a pragmatic, practical, economic plan. আমরা বোকার মতন সবকিছু বন্ধ করে দিতে পারবো না, তাহলে মরে যাব। এবং আপনারা তো দেখছেনই মাত্র 1.5% গ্রিনহাউস গ্যাস ইমিট করে কানাডা। সো উই নিড টু টেক দ্যাট ইনটু অ্যাকাউন্ট ইন দ্য গ্লোবাল কনটেক্সট, এবং সবাইকে এনকারেজ করতে হবে। আমি বলতেছি না আমরা কমাবো না, আমি বলতেছি যে আমাদের সবাইকে এনকারেজ করতে হবে এবং একসাথে কাজ করতে হবে। এবং আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে। আপনি কিন্তু গ্রিনহাউস গ্যাস ইমিশন চাবি দিলেই বন্ধ হয়ে যাবে না। আপনারা দেখছেন যে ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্টেশন, সিমেন্ট, মানে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, এমনকি এগ্রিকালচার সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটর টু গ্রিনহাউস গ্যাস ইমিশন। সুতরাং আমার কথাটা হচ্ছে যে আমরা যখন গ্রিনহাউস গ্যাস ইমিশন নিয়ে কথা বলি, আমরা শুধুমাত্র তেল এবং গ্যাসকে ফোকাস করি, কোলকে ফোকাস করি। আসলে আমাদেরকে হলিস্টিক্যালি দেখতে হবে ব্যাপারটাকে। ক্লাইমেট চেঞ্জ ইজ এভরিওয়ানস প্রবলেম, and climate change needs to be actioned by everyone together. আর আরেকটা কথা বলে না রাখলেই হয় না, এটা আমি বলতে অবশ্যই চাই। সেটা হচ্ছে যে পাইপলাইন আর দ্য সেফেস্ট ওয়ে টু ট্রান্সপোর্ট ফুয়েল ফ্রম ওয়ান লোকেশন টু দ্য নেক্সট। মনে রাখবেন, গাড়ি যখন চালান আমরা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। প্লেনে যখন উঠেন প্লেনও পড়ে যায় মাঝে মাঝে। ট্রেনে যখন উঠেন ট্রেনেরও অ্যাক্সিডেন্ট হয়। তার মানে আমরা গাড়িতে চড়াও বন্ধ করি না, ট্রেনে চড়াও বন্ধ করি না, প্লেনে চড়াও বন্ধ করি না। কিন্তু যখন পাইপলাইনে কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন সেটাকে ভুলভাবে মিডিয়া প্রচার করে এবং আউট অফ কনটেক্সট নিয়ে যায়। অবশ্যই অনেক জায়গাতে ইমপ্রুভমেন্টের অপরচুনিটি থাকবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অ্যাজ পার্ট অফ ট্রানজিশনারি প্ল্যান আমাদেরকে সেটাকে মাথায় রেখে সামনে আগাতে হবে। না হলে আমাদের অবস্থাটা হবে অনেকটা ইউরোপের মতন। আজকে ইউরোপে আমি আজকে শুনলাম লেবাননে, এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি, যে সেখানে কোনো মানে কোনো পাওয়ার নাই, পুরো লেবানন অন্ধকার হয়ে আছে, কারণ সেখানে কোনো ফুয়েল নাই। অন্যদিকে ইউরোপের কথা আপনি টিভি খুললেই জানবেন যে ন্যাচারাল গ্যাসের দাম কিভাবে বাড়তেছে। আমরা যেটা করছি, আমাদের অনেক থিওরি আছে, কিন্তু একটা থিওরি দিয়ে শেষ করতে চাচ্ছি যে আমরা যেটা করার চেষ্টা করতেছি এখন সেটা হচ্ছে আমরা হঠাৎ করে ওই যে না খাওয়ার মতন করে দিছি। আমরা হঠাৎ করে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট সরায় ফেলছি ফসিল ফুয়েল থেকে। আমরা হঠাৎ করে সমস্ত ইনভেস্টমেন্ট নিয়ে গেছি রিনিউয়েবল এর দিকে, and we are not thinking about a transition plan. এটা করলে আমাদের দেশ, আমরা কানাডাতে থাকি, আমরা খুবই মানে লাকি যে আমাদের কত ন্যাচারাল গ্যাস রিসোর্স আছে। আমি মনে করি না যে আমরা ন্যাচারাল গ্যাস বা রিসোর্স বা অয়েল থেকে we will be deprived of similar to UK. কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যদি পাইপলাইন কোনো সমস্যা হয়, যদি ট্রান্সপোর্ট না করা যায় আলবার্টা থেকে এই রিসোর্স অন্টারিওতে অথবা কিউবেকে, your price will go up if you are living in those provinces. So keep that in mind. And when you are asking, and when someone is asking for your vote, make sure you take that into account. ভালো থাকবেন, খোদা হাফেজ।